আমার আলাদিন পর্ব সংখ্যা 6 টক্সিসিটি অ্যালার্ট। অরণ্য অরণ্য প্লিজ একবার আমার কথাটা শুনুন। ইরামের আকুতি মিনতিতে কোনো কাজই হলো না। অরণ্য তার হাতটা ধরে টানতে টানতে বেডরুমের ভেতর নিয়ে গিয়ে বিছানায় ফেলে দিল। যে কবজিটা অরণ্য ধরেছে সেটাই লাল দাগ পড়ে গিয়েছে, ভীষণ ব্যথায় টনটন করছে। অরণ্য ঠাস করে দরজাটা আটকে দিল, তারপর ইরামের দিকে ফিরল। লোকটার চোখ জুড়ে উপচে পড়া ক্রোধ। ফুসতে ফুসতে বিছানার কাছে এসে ইরামের শরীরের উপর ঝুঁকে পড়ল সে। তুই ওই বাঞ্চুরটাকে ঘরের ভিতর ঢুকতে দিয়েছিস কোন সাহসে? কি সম্পর্ক তোর ওই কুত্তার বাচ্চার সাথে? কেঁপে কেঁপে উঠল ইরাম, হাহাকার করে উঠল। প্লিজ, উনি শুধু আমার অর্ডার ডেলিভারি করতে এসেছিল। অর্ডার ডেলিভারি করতে ঘরের ভেতর ঢুকাতে হয়? বলছিলে একটু পানি থাকলে দিতে, এত গরমে বাইরে, তাই ভেতরে বসে শুধু পানি দিয়েছিলাম আমি। শুধু পানি খাইয়েছিস নাকি নিজেকেও? অরণ্য! ঠাস করে ইরামের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল অরণ্য। সেই থাপ্পড়ে এতটাই জোর পড়ল যে দাঁতে লেগে ইরামের ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এলো। মুখের ভেতর নুনতার স্বাদ পেল সে, অথচ একটুখানি দম ফেলার সুযোগটুকুও পেল না। অরণ্য তার থুতনি চেপে ধরে জোরপূর্বক তার ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এ কোনো ভালোবাসা বিনিময় নয়, সের্ফ ক্ষুধার্ত এক পশুর আক্রমণ। ঝটকা দিয়ে উঠল ইরাম। ঠেলে অরণ্যকে দূরে সরাতে চাইলেও পারল না। তার হাত দুটো বিছানার সঙ্গে শক্তভাবে চেপে ধরে রাখল অরণ্য। তুমি শুধু আমার ইরাম, তোমার শরীর, মন, আত্মা সবকিছুর উপরেই শুধু অরণ্য মির্জা সৌদাগরের অধিকার। কোনো বাঙ্গির পোলা তোমার দিকে চোখ তুলে তাকালে আমি ওকে জ্যান্ত কবর দিয়ে রাখব। শুনে নাও, তুমি তুমি আমার, আমার এবং শুধুই আমার। বুঝেছ? এই বুঝছিস বান্দি? বল। ইরাম দাঁতের ঠোঁট কামড়ে ধরে রাখল। বলবে না সে, কিছুতেই বলবে না। তাতে অরণ্য দ্বিগুণ ক্ষেপে তার পরনের শাড়ি টেনে ধরল, আঁচল টেনে সরিয়ে ফেলল। ইরাম কাপড়টা আঁকড়ে ধরল। অরণ্য প্লিজ, বিশ্বাস করুন, আমার অন্য কারোর সাথে কোনো সম্পর্ক নেই। ওই লোকটারও কোনো দোষ নেই। আপনি এমন করবেন না। আপনি মাথা ঠান্ডা করে। এই চুপ। আমার মাথা ঠান্ডা হবে শুধু তোকে পেলে। বুঝেছিস? শাড়ি পরবি তুই, অন্য পুরুষকে নিজের দেহ দেখিয়ে বেড়াবি। ইরাম, কতবার তোকে বলেছি আমি যে... ঠিক নিজের কোমরে ধারালো কিছু তীক্ষ্ণ ঘায়ে চিৎকার করে উঠল ইরাম। অরণ্য নাইট স্ট্যান্ড থেকে একটা রেজার ব্লেড তুলে ইরামের কোমরে বসিয়ে দিয়েছে। বিন্দু বিন্দু রক্তে বিছানার সাদা চাদর লালচে হয়ে উঠেছে মুহূর্তে। অরণ্য থামল না। হাত বাড়িয়ে ড্রয়ার খুলে একটা হ্যান্ডকাফ বের করল। চটপট করতে থাকা ইরামের দুটো কবজি সে বেডপোস্টের সাথে বেঁধে ফেলল। শাড়িটা সম্পূর্ণ খুঁড়ে ছুঁড়ে ফেলল মেঝেতে। ইরামের গলা ভেঙে গিয়েছে আকুতি মিনতি জানাতে জানাতে। প্লিজ অরণ্য, প্লিজ অরণ্য, এখন না, আমার খুব কষ্ট হচ্ছে, দোহাই লাগে আপনার। অরণ্য, আমি তোর স্বামী। আমার যখন মন চায় তোকে নিজের ইচ্ছে মতো ভোগ করতে পারি। তুই নিজেই কাবিননামায় স্বাক্ষর করে সেই সার্টিফিকেট আমায় দিয়ে দিয়েছিস, তাই এখন একদম চুপ থাকবি। নিজের শার্ট খুলে ঝুঁকে এলো অরণ্য। অসম্ভব সুদর্শন এবং শারীরিক গঠনের অধিকারী নিজ স্বামীকে ইরামের তখন মনে হলো সাক্ষাৎ কোনো পিশাচ। তার গলা চেপে ধরে হঠাৎ আদুরে গলায় অরণ্য বলল, এবারের মতো তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু দ্বিতীয়বার কোনো পরপুরুষের সাথে যদি তোমায় দেখিব তাহলে ওখানেই খুন করব। এরপর তোকে, অবশেষে নিজেকে। বুঝেছ? হাউ মাচ আই লাভ ইউ মাই ওয়ার্ল্ড। অরণ্য নিজের কাজ আরম্ভ করল, অথচ ইরামের শরীরে একটুও সায় দিচ্ছে না। চোখ বুজে ফেলল সে। ফুটায় ফুটায় নীরব অশ্রু বালিশে পড়ে যেন জানতে চাইল, এ কেমন ভালোবাসা। বর্তমান সাইবান দ্বিতীয় কিছু বলার সুযোগ পেল না। এর আগে হঠাৎ করে ইরাম পিছনে ঘুরে একটা জোরালো ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিল। ধাক্কাটায় অদ্ভুত জোর পড়ল, যার দরুন সাইবান সোজা বিপরীত দিকের কাউন্টারে গিয়ে আছড়ে পড়ল। কোনো মতো দু হাতে নিজের ভাষ্যমান রক্ষা করে প্রসারিত দৃষ্টিতে চেয়ে দেখল সেই ইরামকে। ডোন্ট ইউ ডিয়ার টাচ মি,
শান্ত, নির্মল, স্নিগ্ধ ইরাম সেকেন্ডের ব্যবধানেই ধারণ করেছে রুদ্রমূর্তি। তার চোখে বেয়ে যেন আগুন ছুটছে। ফ্যালফ্যাল করে চেয়ে রইল সাইবান। কিছুতে বুঝতে পারল না এই রমণীর সঙ্গে কি হচ্ছে। ইরামের কণ্ঠস্বর অব্দি বদলে গিয়েছে, তাতে দৃঢ়তা এবং ক্রোধ। কি ভাবো কি নিজেদের তোমরা ছেলেরা? স্ত্রী কি তোমাদের ব্যক্তিগত প্রপার্টি? হ্যাঁ, প্রপার্টি টু গার্ড, টু পজেস। নিজেরা হাজারটা মেয়ের দিকে চোখ দিলে সমস্যা নেই, কিন্তু স্ত্রী সামান্য হাত ধরলে, মুচকি হাসলে সব সমস্যা। কি বলতে চাও তুমি? তোমার দুলাভাইয়ের সাথে আমার পরকীয়ার সম্পর্ক? ইরাম আপু। শেষ বাক্যের পর আর চুপ থাকতে পারল না সাইবান। পাল্টা গর্জে উঠল সেও। মুখ সামলে কথা বলুন আপনি। খবরদার, ওই শব্দটা যদি আর একবারও মুখে এনেছেন, তবে কি করবে তুমি? বিছানায় টেনে নিয়ে যাবে? মারবে? জোর করে ভোগ করে বুঝিয়ে দেবে আমি শুধু তোমারই সম্পত্তি? শাট ফাক অফ রাইট নাও। সাইবানও রেগে গিয়েছে। ইরামের যেন প্রতিক্রিয়া তার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। নিজেকে কেমন অপরাধী লাগছে। প্রপার্টি? দখলদার বা ছেলে? ইরাম তাই ভাবে তাকে? হ্যাঁ, তাই তো। ইরাম কবেই বা তাকে প্রাধান্য দিয়েছে? কবেই বা তাকে নিয়ে একটু ভেবেছে? রাগের মাঝেও এক সূক্ষ্ম পরিহাসের হাসি ফুটল তার ঠোঁট জুড়ে। মাথার চুলে অতি হতাশায় আঙুল চালালো সে। জোর জবরদস্তি আর অধিকারের মাঝে একটা পার্থক্য আছে আপু। আপনি দুটোকে গুলিয়ে ফেলেছেন। ইরাম আগের তুলনায় খানিকটা শান্ত হলেও তার ক্রোধ সম্পূর্ণ উবে গেল না। দপ্তকণ্ঠে সে অভিযোগ করল, তোমরা এই জেনারেশন ভুলে গিয়েছ জোর জবরদস্তি ইজ নট রোম্যান্স অ্যাট অল। স্ত্রীর উপর জোর খাটিয়ে নিজেকে আলফামেল প্রমাণ করতে চাও? কন্ট্রোলিং হয়ে দাপট দেখাতে চাও? ফ্যান্টাসি জগৎ থেকে বের হয়ে আসো। বর্তমান জগৎ আর কল্পনার জগতের মাঝে ফারাক আকাশ পাতালের। একটা মেয়ের ওয়াদাযুক্ত হওয়া অর্থ এই না যে সে নিজের গোটা অস্তিত্ব তোমার নামে দলিল করে দিয়েছে। আপনি আমাকে শুরু থেকেই তাই ভেবে এসেছেন, তাই না ইরাম আপু? আপনি আমাকে আপনার দেখা আর ৫-১০টা ছেলের থেকে আলাদা কিছু কোনোদিনই ভাবতে পারেননি। সাইবানের কথায় হঠাৎ করে থমকে গেল ইরাম। এতক্ষণে যেন তার হুঁশ ফিরল। একটা ঘোরের মধ্যে ছিল যেন। হুট করে বাস্তবে চলে এসেছে। সামনে সাইবান দাঁড়িয়ে আছে। ছেলেটার চেহারা উৎফুল্ল, ঠোঁটে সব সময়ের মতনই দুষ্টুমির হাসি। অথচ তার চোখে উদ্ভাসিত অব্যক্ত বিশ্বাসটুকু ইরাম ঠিকই টের পেল। সাইবান সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চুলে আরেক দফায় হাত বুলিয়ে বলে বসল, ইউ নো হোয়াট আব্বু? ইউ ডিজার্ভ ইট। ইউ ডিজার্ভ টু বি অ্যালোন। ইউ ডিজার্ভ এনিথিং। ইউ আর গোয়িং থ্রু। ইরামের শিরদার আবে ঠান্ডা একটি স্রোত খেলে গেল। কোনো জবাব দিতে পারল না সে। সাইবান উল্টো ঘুরে হনহন করে কিচেন থেকে বাইরে বেরিয়ে গেল। যাওয়ার আগে হাতের ধাক্কায় ঠাস করে একপাশের রাখা থালা বাসনের বক্সটা ফেলে দিল। মেঝেতে ধপাস করে সবকিছু পড়ল, ভেঙে ছড়িয়ে ছিটিয়ে গেল চারপাশে। ভাঙা কাচের উপর প্রতিফলিত হওয়া নিজের অজস্র প্রতিবিম্বের দিকে একদৃষ্টে চেয়ে রইল ইরাম। কখন সামিয়া এবং মিসির দুজনেই অত্যন্ত চিন্তিত হয়ে কিচেনে এসে তাকে ধরল, সে টেরটুকুও পেল না। সেদিন রাতের বেলা গেস্টরুমের ভেতর আয়নার সামনে দাঁড়িয়ে আছে ইরাম। নিজের প্রতিবিম্বকে নিজে বেশ খানিকটা অচেতন লাগছে। আজ বহুদিন বাদে সে সাজগোজ করেছে। জীবনে সবসময় অন্যের খেয়াল রাখা হলেও কখনো নিজের খেয়াল রাখার সুযোগ তার হয়নি। রুগ্ন পাতলা শরীরে ঢোলা গাঢ় সবুজ চুমকে বসানো ডিজাইনার কামিজ জড়ানো। সামিয়া অনেক শখ করে কিনে এনেছে। সাইবানের বিয়েটা যেহেতু হঠাৎ করেই হচ্ছে, তিনি চান অন্তত আজ রাতে ছোট করে একটা মেহেদির প্রোগ্রাম করতে। অনুষ্ঠান বলতে খাওয়া দাওয়ার আয়োজন। মেহেদি আর্টিস্ট বুক করা হয়েছে। এমনিতেও এসব জিনিসের প্রতি একদম মন নেই ইরামের। উপরোক্ত সকালের ঘটনা এখনও তার মন থেকে বের করতে পারছে না সে। সাইবানের চেহারাটা স্মরণে আসলেই নিজেকে কেমন অপরাধী লাগছে তার। অরণ্যের মানদণ্ডে সাইবানকে মেপে ফেলেছে সে। তখন না বুঝলেও এখন তার খারাপ লাগছে। মনের ভেতর একটা অশুভ চিন্তা উকি দিচ্ছে। সাইবান শেষ যে কথাটা তাকে বলে গিয়েছে
সেটাও ভীষণ গায়ে লেগেছে। হাঁটুর বয়সী একটা ছেলে এভাবে তার মুখের উপর বলে গেল, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। সবকিছু মিলিয়ে ইরাম এখন অথই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। জরিদার লালচে সোনালি পাড়ের ওড়নাটা গায়ে জড়াতে জড়াতে ইরাম আরেক দফায় নিজের প্রতিবিম্বকে দেখল। ভিন্ন একজন মানুষ তাকিয়ে আছে তার দিকে। ইজান কোলে আসার পর থেকে সময় করে নিজের চুল আঁচড়ানোর প্রয়োজন বোধ করেনি, ত্বকের যত্ন নেওয়ার সুযোগ পায়নি, হয়নি নিজের শারীরিক ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ। তবুও হালকা মেকআপের প্রলাপে এবং গহনায় সজ্জায় তাকে মন্দ লাগছে না। তাজা গোলাপের মালা হাতে বেঁধে এবং চুলে গুজিয়ে শেষমেশ নিজের সাজসজ্জায় ক্ষান্ত দিয়ে ইরাম বাইরে বেরিয়ে এলো। বাড়ির লিভিং রুমটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে, মরিচবাতি এবং পর্দায় ঘেরা চারপাশ। সোফা সরিয়ে মেঝেতে কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে, তাতে মেহেদি, মিষ্টি, ফলমূল ইত্যাদির ডালা সাজানো। মেহেদি আর্টিস্ট ইতোমধ্যেই চলে এসেছে। কার্পেটে বসে এই মুহূর্তে শারিকার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। একপাশে শারিকার কোলে চুপটি করে বসে আছে ইজান, বড় বড় চোখ মেলে চারপাশ দেখছে। সুগন্ধা একটি ঝুনঝুনি নাড়িয়ে তার আকর্ষণ ধরে রাখতে চাইছে। বাড়ির একমাত্র জামাই মিসির হলুদ একটা পাঞ্জাবি পরেছে, হাতে মোবাইল ফোন। পায়চারি করতে করতে কারো সঙ্গে কথা বলছে। খুব সম্ভবত বিয়ের কোনো কাজ নেই। মোটামুটি সকলকে দেখতে পেলেও সাইবানকে কোথাও চোখে পড়ল না ইরামের। তার বন্ধু বান্ধবদের আসার কথা ছিল, এসেছে কিনা কে জানে। আরে কি সুন্দর লাগছে তোকে, আমি জানতাম আমার চয়েস ভালো, তবে এতটাও ভালো ভাবতেই পারিনি। সামিয়া মন্তব্য করতে চোখ ঘুরিয়ে ইরামের দিকে তাকালো শারিকা। আপাদমস্তক রমণীকে পর্যবেক্ষণ করে দৃষ্টি ফিরিয়ে নিল বৃতৃষ্ণায়। খাচ্ছে পড়ছে আমাদের টাকায়, আবার যত সব ঢং। কথাটা শারিকা মৃদু গলায় বলল, পিছন থেকে ইরামি স্পষ্ট শুনতে পেল। তবে বাইরের মানুষের সামনে তেমন কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নিল। ইজানকে আদর করে এসে অতঃপর কার্পেটে পা ছড়িয়ে বসল সে। মেহেদি আর্টিস্ট তার হাতে নিজের কারুকার্য রচনা শুরু করলো তৎক্ষণাৎ। বিয়েটা খুবই বিরক্তিকর, এত দীর্ঘ সময় ধরে একটানা বসে থাকতে হয়। ইরাম সব থেকে সংরক্ষিত আর সিম্পল ডিজাইন বেছে নেওয়ার পরেও পাক্কা 2 ঘন্টা সময় লাগলো সম্পূর্ণ করতে। বসে থাকতে থাকতে ইতোমধ্যেই ইরামের পিঠ ধরে গিয়েছে, অবশ হয়ে আসছে হাত পা। মেহেদি আর্টিস্ট মেয়েটা তাকে নরম গলায় শুধালো, আপু, আপনার হাজবেন্ডের নামটা? চোখ পিটপিট করল ইরাম। হাজবেন্ডের নাম দিয়ে কি হবে? মেহেদির ডিজাইনের ভিতর একটা জায়গায় লুকিয়ে লিখে দেব, পরে হাজবেন্ড খুঁজে বের করবে ওনার নামটা কোথায় লেখা আছে। এসব আজব ট্রেডিশন কবে উদ্ভব হলো? ভেবাচেকা খেয়ে গেল মেহেদি আর্টিস্ট। না মানে, এটা ট্রেন্ড, সবাই করে, তাই। সবাই করলে কি আমাকেও করতে হবে? বলতে বলতে ইরামের চোখ পড়ল শারিকার উপর। তার মেহেদি পরা শেষ, মিশির একটা হেয়ার ড্রায়ার নিয়ে এসেছে। তার পাশে বসে হাতে ড্রায়ার চালিয়ে দ্রুত শুকিয়ে নিতে সাহায্য করছে। দৃশ্যটা মনোরম, অথচ শারিকা কেমন শকুনি দৃষ্টিতে ইরামকে দেখছে। মাথা চাকিয়ে শেষমেশ সুর পাল্টে ইরাম মেহেদি আর্টিস্টকে বলল, আচ্ছা লিখুন, কোথায় লিখবেন? জি, নামটা বলুন আপু। শারিকাকে শুনিয়ে শুনিয়ে খানিকটা অহেতুক জোর দিয়ে ইরাম বলল, লিখুন আমার আলাদিন। বাড়ির গেটের ভেতর ঢুকলো সাইবানের গাড়ি, পেছনে অনুসরণ অনুরাগের বাইক। ভেতরে বিয়ে সম্পর্কিত একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা সাইবানের পোশাক আশাকে বোঝা যাবে না। সব সময়ের মতোই একটা হাতছাড়া কালো রঙের টাইট ফিটিং ট্যাঙ্ক টপ আর সাদা ট্রাউজার পরনে জিমে গিয়েছিল, সেখান থেকে অনুরাগের বাসায়। পরে সামিয়া ফোনের উপর ফোন করায় একেবারে বন্ধুদের সঙ্গে নিয়েই বাড়ি আসলো। সাইবান গাড়ির দরজা খুলে বেরোলো, তার ঠোঁটে ঝলছে সিগারেট। আজ সারাদিনে সেবন করা 6 নম্বরটা। গাড়ি থেকে নীরব এবং অনুরাগের সঙ্গে বাইক থেকে নেমে এলো আফনান। সকলে আশেপাশে তাকালো। অল্প সাজেও সাজসজ্জা সুন্দর লাগছে, মরিচবাতি ঘেরা, এখানে সেখানে হলুদা ভাব এবং নীলাভ লাইটিংয়ের ব্যবস্থা।
বাড়িটা স্বর্ণের মতো জ্বলজ্বল করছে সামনে। ভেতর থেকে হালকা ধাঁচের কাওয়ালি মিউজিকের আওয়াজ ভেসে আসছে, সঙ্গে কোরমা পোলাওয়ের সুঘ্রাণ। সকলেই বেশ উৎসাহ নিয়ে আশপাশ দেখতে লাগলো। অনুরাগ হেঁটে গিয়ে সাইবানের ঠোঁট থেকে সিগারেটটা কেড়ে নিয়ে মাটিতে ফেলে জুতা দিয়ে পিষে ফেলল। বিরক্ত বোধ করলো সাইবান। কি সমস্যা? আজ বাদে কাল তোর বিয়ে, আর তুই এখন সিগারেট ফুঁকে যাচ্ছিস? আমি সিগারেট খাবো, গাঁজা টানবো, মদ গিলবো, তোর কি সমস্যা তাতে? আর বিয়ে? তাচ্ছিল্যের হাসি হাসলো সাইবান। ওসব বিয়ে টিয়ে হলো ভুং ভাং। আমার জায়গায় থাকলে বুঝতি। তোর এত শখ হলে আমার বদলে তুই বিয়েটা করে ফেল, কেমন? ধর্ম আলাদা না হলে হয়তো ভেবে দেখতাম। অনুরাগের কথায় ভ্রুকুটি করল সাইবান। অনুরাগ সিনহা, ধর্মে সনাতনী, কিন্তু বন্ধুদের মাঝে কখনো জাত পাত ধর্ম বিষয়ক কোনো পার্থক্যই উঠে আসেনি। আফনান এবং নীরবের থেকে সাইবান অনুরাগের সঙ্গে বেশি মিশুক। আফনানেরা এসেছে অনেক পরে। সেখানে অনুরাগ তার স্কুল জীবনের বন্ধু, তাই অন্য সকলের থেকে ছেলেটা তাকে একটু বেশি বুঝতে পারে। কি ভেবে দেখতি আমার হবু বউটাকে বিয়ে করবে সেটা? আরেকবার ভাব দেখি। সাইবান, না না শোনা, ওসব বললে হবে না। ভাব, শুধু তুই একবার আমার সামনে ভাব, এক্ষুনি ভাব। তোর মাথায় শিল্পাটা ভেঙে ভাবনা ঘুচিয়ে দেব একদম। অনুরাগ আর সাইবানের কথা গোপনের মাঝে আফনান আর নীরব কাছে ঘেঁষে দাঁড়ালো। নীরব শীষ বাজিয়ে হঠাৎ জিজ্ঞেস করল, আন্টি কোথায়? আন্টিকে দেখছি না যে। সাইবান ভ্রুকুচকে বলল, মম মম তো বিজি। আরে না, তোর হবু বউ আন্টিটা। আফনান আর নীরব একে অপরের সাথে হাই ফাইভ করে অট্টহাসি হেসে উঠল। সাইবান এবং অনুরাগ দুজনেই খানিকটা বিব্রত হয়ে পড়ল। অনুরাগ বলে উঠল, এই এসব কোন ধরনের দুষ্টুমি? দুষ্টুমির একটা লিমিট আছে, কাউকে অসম্মান করে কথা বলবি না। আপনি কবে থেকে এত সাধু হয়ে গেলেন অনুরাগ দাদা? কটাক্ষ করে খিলখিলিয়ে হাসল আফনান। নীরব তাল দিয়ে বলল, ওই বুড়ি আমাদের কচি বন্ধুর গলায় ঝুলে যাবে, আর আমরা বুড়িকে বুড়ি বলতে পারবো না? এই সাইবান, ডাক না আন্টিটাকে, আমরা একটু সালাম কালাম করি, দোয়া করে দিক আমাদের। আফনানের কথার ভিত্তিতে সাইবান চুপ করে রইল। তারপর আনমনে অস্বস্তি ভাবটাকে ঝেড়ে ফেলার চেষ্টা করে বলল, আছে হয়তো ভেতরে কোথাও। মেয়ে মানুষের কাজকাম আমি বুঝি না। মেয়ে? আন্টি বল আসসালামু আলাইকুম। হঠাৎ করে বন্ধুদের কথোপকথনের মাঝে ভেসে এলো একটি স্নিগ্ধ মেয়ালি কণ্ঠস্বর। সকলে নিজেদের জায়গায় জমে গেল। সাইবান ছট করে পিছন ফিরে তাকাল। বাড়ির দরজা পেরিয়ে সিঁড়ি টপকে হেঁটে হেঁটে আসছে ইরাম। আশেপাশে সাজানো মরিচবাতির আলোয় ইরামের পরনে গাঢ় সবুজ ডিজাইনের সালোয়ার কামিজ এবং হাত ভর্তি টকটকে মেহেদির কারুকার্য ক্ষণিকের জন্য সাইবান সহ তার সমস্ত গ্রুপকে বাকরুদ্ধ করে দিল। না চাইতেও সকলেই চেয়ে রইল। ইরাম মুচকি হাসল। তার নাকে সজ্জিত নথটি সামান্য দোল খেল। তোমরা আলাদিনের বন্ধুরা, তাই না? আফনান আর নীরবের মুখটা হা হয়ে গেল। শ্বাস আটকে ফেলেছে নিজেদের। অপরদিকে অনুরাগ নিষ্পলক চেয়ে আছে, দৃষ্টি সরাতেই পারছে না। কিসের আন্টি, কিসের কি? ফিসফিস করল নীরব। তার মাথায় তাল দিয়ে কাপা কাপা গলায় আফনান মুখে হাত চাপা দিয়ে বলে উঠল, ওহ ড্যাম শিট। ইরাম তাদের সামনে এসে দাঁড়ালো। অনুরাগ ততক্ষণে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিয়েছে। বাকি বন্ধুরা আহাম্মকের মতো চেয়ে আছে। আমি ইরাম কিপ্রিয়া, তোমাদের দেখে ভালো লাগলো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আন্টি, না মানে ভাবি, আপু। ওয়ালাইকুম আসসালাম। আফনানের জিহ্বা জড়িয়ে গেল বলতে গিয়ে। নীরব নিজের মুখ বন্ধ করে শক্ত একটু ঢুক গিলে বলল, মানে আপু, না মানে ভাবি। ওরে শালা, সরি, আই মিন হেল, লিভিং হেল মাই গুডনেস গর্জিয়াস। চাইলেও গুছিয়ে বলতে পারল না নীরব।
মাথায় চুল টেনে ধরল নিচের। দুজন ছেলে অপ্রস্তুত ভঙ্গি দেখে স্মিত হাসল ইরাম। তোমরা বোধহয় অনেকটা টায়ার্ড, প্লিজ ভেতরে এসো, আমি শরবতের ব্যবস্থা করছি। আর তুমি মিস্টার ভদ্র ছেলে, যাও গিয়ে বসো ভেতরে। অনুরাগের গাল রক্তিম বর্ণ ধারণ করল যখন ইরাম তাকে ভদ্র ছেলে বলে ডাকল। তিনজনের রোবটের মতো মাথা নেড়ে প্রায় ছুটে বাড়ির ভিতরে চলে গেল। যাওয়ার আগে একজন নির্দিষ্ট বান্দার তরফ থেকে পাওয়া ভয়ঙ্কর দানবিক দৃষ্টিটা আর খেয়াল হলো না কারোরই। সকলে চলে যেতে একটি নিঃশ্বাস ফেলে ইরাম ঘুরে তাকালো। অবশেষে দেখল সে সাইবানকে, তখনও একইভাবে দাঁড়িয়ে আছে। তার চোখজোড়া নিবিদ্ধ ঠিক যেই পথে আফনান, নীরব আর অনুরাগ ভেতরে ঢুকছে, সেই পথে। দৃষ্টিতে একটা তীক্ষ্ণ ধার, অশুভ। আলাদিন, নরম গলায় বলল ইরাম। সাইবান চোখ ঘুরিয়ে তাকে দেখল। আপাদমস্তক পর্যবেক্ষণ করল সেই ইরামকে, খুঁটিয়ে খুঁটিয়ে, মাথার চুল থেকে পায়ের পাতা অবধি। এক ইঞ্চিও বাদ রাখল না। ওই চোখের মাঝে এতটাই গভীরতা যে ইরামের মনে হলো অথৈ সাগরে ডুবে যাচ্ছে সে। সাইবান কোনো রাগঢাক করছে না, জিভ গালে ঢুকিয়ে নির্লজ্জের মতো তাকে দেখে যাচ্ছে তো যাচ্ছেই। দীর্ঘ একটি প্রশ্বাস টেনে নিজেকে শান্ত রেখে ইরাম বলতে গেল, আজকে সকালের জন্য আমি। কথাটা শেষ করতে পারল না। সাইবানের ওপর পাশ থেকে পশুর মতো কিছু একটা ঝাঁপিয়ে পড়ল। ইরামের দিকে তাকিয়ে থাকায় মস্তিষ্কে ঝিম ধরে গিয়েছিল বেচারার। বিপদের আষ্টকও টের পায়নি। এত ক্ষিপ্ততায় ঘটনা ঘটল যে সে তাল রাখতে বেগ পোহালো ইরাম। সে শুধু দেখল সাইবান মাটিতে আষ্টে পড়েছে। তার বুকের উপর চড়ে বসে ক্রমাগত মুখে খুশি হাঁকিয়ে যাচ্ছে একটা বছর 15-16 কিশোর ছেলে। স্কাউন্ডেল, বাস্টার্ড, আমার বোনকে বিয়ে করবি তুই? আমার বড় আপুকে? শালা লুচ্চা 420, বেয়াদবের বাচ্চা, চোখ তুলে দেখ তুই শুধু। আমার আপুকে ফাঁসিয়ে বিয়ে করা তোর পিছন দিক দিয়ে বের করে দেব আমি। ইহান! আতকে উঠল ইরাম। হতবিহ্বল হয়ে দেখল তার পেছনের ছোট্ট ভাই কিভাবে বিনা বিরামে সাইবানের শরীরে একের পর এক ঘুষি হাঁকিয়ে যাচ্ছে তীব্র আক্রোশে। ইরামের বাবা রুইজুল কিবরিয়া মারা যান যখন ইরামের বয়স 17। মৃত্যুটা ছিল অনাকাঙ্ক্ষিত। ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণহীন বাস এসে সোজা তাকে পিষে চলে গিয়েছে। এদেশের নিয়মকানুন মেনে চলা মানুষের জীবনের কোনো মূল্য নেই। বাবার চলে যাওয়ার পর সেই সুখ ইরামের মা মানসিক ভারসাম্য হারিয়ে বসেন। তিনি জীবিত ছিলেন ঠিকই, কিন্তু মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক মানুষের মতো কাজ করা বন্ধ করে দিয়েছিল। ইরাম বাড়ির বড় মেয়ে। তার ছোট দুটো ভাই রাহাত আর ইহান। রাহাত তাও যা একটু বড় ছিল, ইহান একেবারেই কোলের শিশু। মুহূর্তে গোটা পরিবারের দায়িত্ব এসে পড়ে কিশোরী ইরামের উপর। দুই ভাই, তাদের পড়ালেখা, মায়ের দেখভাল, চিকিৎসার খরচ, সাংসারিক ব্যয়, নিজের লেখাপড়া, জীবনযাপন, সব কিছু। যেখানে প্রাপ্তবয়স্করাও এত কঠিন দায়িত্বে হিমশিম খায়, সেখানে ইরাম লড়ে গিয়েছে বছরের পর বছর ধরে। মায়ের চিকিৎসা জারি রেখেছে, ছোট দুই ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে। তার নিজের দিকটা কোনো দিক দেখা হয়নি। বছরে নিজের জন্য একটা পোশাক নেওয়া হতো কি হতো না, কিন্তু ভাইদের কমতি রাখেনি সে কোনোদিন। সকালে নিজের পড়াশোনা, বিকেলে কোচিং সেন্টারে পড়ানো, সন্ধ্যা থেকে রাত অবধি টিউশনি। নিজের জন্য কোনো সময়ই তার রাখা হয়নি কখনো। ভাইদের জীবনে সে কোনো বড় বোন ছিল না, ছিল মায়ের ভূমিকায়। নিজের পরিবারটা চালাতে খাটতে খাটতে কখন যে বয়সটা 30 ছুঁয়ে গিয়েছিল সে টের পায়নি। এরপর তার জীবনে এলো অরণ্য, যে অরণ্য তাকে একটা সময় কখনো না পাওয়ার সুখ স্বপ্ন দেখিয়েছিল। সেই অরণ্য অতি যত্ন নিয়ে তার সবটুকু সুখ ধ্বংস করে দিয়ে গেল। সাইবানের বাড়ির লিভিং রুমে জটলা পাকিয়েছে সকলে। সাইবান সোফায় বসে আছে। সামিয়া ছেলের পাশে বসেই তার গালে আইস প্যাক চেপে রেখেছে। ছেলেটার চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। ধারালো নজরে সে দেখছে খানিকটা দূরে দাঁড়ানো ইহানকে। কিশোর ছেলেটাও কম যায় না।
ভ্রুকুচকে অত্যন্ত ঘৃণা নিয়ে দেখে যাচ্ছে সাইবানকে। বাকিরা সকলে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ানো। অস্বস্তিকর নীরবতা ভেঙে প্রথম খেকিয়ে উঠল সারিকা। গ্রেট, জাস্ট গ্রেট। এখন ডিম থেকে সদ্য ফোটা একটা টিনেজ ছেলে এসে আমাদের বাড়িতে গুন্ডাগিরি করে যাবে। খুব ভালো। সারিকা, প্লিজ রিড দ্য রুম। মিশির শীতল গলায় স্ত্রীকে সতর্ক করল। তবে হঠাৎ করেই মুখ খুলল ইরাম। না, সারিকা ঠিক বলেছে। বাড়ি এসে গুন্ডাগিরি করা মানার মতো বিষয় নয়। ইরামের স্নিগ্ধ রূপ বদলে গিয়েছে। তাতে ভার করেছে কঠোরতা এবং দৃঢ়তা। নিজের ভাই ইহানের দিকে তাকালো সে। এই ধরনের অসভ্য আচরণ তোকে কে শিখিয়েছে ইহান? ইস, ওরা তোমাকে জোর জবরদস্তি করতে পারে আর আমি প্রতিবাদ করতে এলেই দোষ? মিথিলা ভাবি, রাহাত ভাইয়া, কেউ আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি যে তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে। আমি বুঝতেই পারিনি রাস্তার ওপারের বাড়িতে তোমার বাস। আজ কিনা দুঃসাহস দেখিয়ে এই মহিলা যায় আমাদের বাড়িতে তোমার বিয়ের দাওয়াত দিতে। সিরিয়াসলি? সামিয়ার দিকে আঙুল তুলে গর্জে উঠল ইহান। বয়সে ছোট হলেও গায়ে গতরে খানিকটা লম্বা সে। ফিনফিনে পাতলা শরীরে ঢুলা শার্ট আর ট্রাউজার। ইরামের ভ্রুকুচকে এলো ক্রোধে। হাতের মুঠো শক্ত করে ফেলল সে, নিজেকে নিয়ন্ত্রণে। এই মহিলা আবার কি? থাপড়ে তোর দাঁত সব ফেলে দেব বেয়াদব। খালামণি হয় আমাদের। খালামণি হবে তোমার, আমাদের তো সৎ খালা। ইরাম নিজের হাতটা সহসায় উঁচিয়ে ধরল, যেন উদ্দেশ্য হিয়ানকে চড় দেওয়া। তবে শেষ মুহূর্ত সে নিজেকে আটকে ফেলল। ইরাম নিজেকে আটকালেও আর চুপ থাকতে পারল না সাইবান। শটান উঠে পড়ল সোফা থেকে। সামিয়ার শান্ত হওয়ার ইশারা সম্পূর্ণ উপেক্ষা করে আইসক্যাপ মেঝেতে ছুঁড়ে ফেলে এগোলো। তাকে দেখতে শিকারের মতো লাগছে। ইহানের মুখোমুখি দাঁড়ালো সে। কি বললি তুই পুংটা? আরেকবার বলতো। সাইবান হঠাৎ করে এমন বিপজ্জনক রুদ্রমূর্তি ধারণ করায় ইহান একটু হলেও ভরকালো, তবে মাথা নত করল না। সৎ। শেষও করতে পারল না ইহান। সাইবানের হাতেগুলো বিদ্যুৎ গতিতে। ছেলেটার কলার পাকড়াও করে এক ঝটকায় রীতিমতো শূন্যে তুলে ফেলল। ইহান সাইবানের হাতে ঝুলতে লাগল। তার পা তার মাথা থেকে ইঞ্চি কয়েক উপরে, যেন পুতুল মাত্র। গর্জে উঠল সাইবান। কনফেন্স মি, কেন আমার এক্ষুনি তোকে কেটে কুচি কুচি করে ড্রেনে ফাঁসিয়ে দেওয়া উচিত না? তোর জিভ দিয়ে আগুন ছড়ে, তাই না? ওই জিভ আমি আলাদিন। মাঝখানে হস্তক্ষেপ করল ইরাম। সাইবানের বুকে এক ঘাত ঠেকিয়ে অন্য হাতে ছটফট করতে থাকা ছোট ভাইকে ছাড়িয়ে নিল। কয়েক কদম পিছিয়ে গিয়ে কাশতে কাশতে দীর্ঘ প্রশ্বাস টানল ইহান। হিংস্র চোখে চেয়ে রইল সাইবানের দিকে। মুখটা টকটকে লাল হয়ে গিয়েছে বেচারার। সাইবানকে জোরপূর্বক ঠেলে পিছিয়ে নিয়ে গিয়ে ইরাম দুজনের মাঝ বরাবর দাঁড়ালো। তাকালো ইহানের দিকে। ইহান, আমার মেজাজ খারাপ হওয়ার আগে স্পষ্ট শুনে রাখ, আমাকে কেউ জোর করছে না। আমি স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে আলাদিনকে বিয়ে করতে রাজি হয়েছি। তুই কিছু না জেনে না বুঝে জন্তুর মতো একটা নির্দোষ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিস। উপরোক্ত মানুষটা তোর চাইতে বয়সে অনেক বড়। আলাদিনকে এক্ষুনি সরি বলবি তুই। মাফ চা। নো ওয়ে। লাফিয়ে উঠল ইহান। চিৎকার করে বলল, আমি এখানে এসেছি তোমার জন্য আপু, তোমাকে বাঁচাতে। আর তুমি আমাকে উল্টো ওদের কাছে মাফ চাইতে বলছো? আমি কিচ্ছু ভুলিনি, ঠিক করেছি। দরকার পড়লে আবার করব। কিসের বিয়ে? কিসের কি? এই বিয়ে আমি মানি না। এই বদমাইশটাকে আমি চিনি না মনে করেছ? পুরো এলাকায় ফেমাস ওর কেচ্ছা কীর্তি। আমি এমন কারোর সাথে তোমার বিয়ে কিছুতেই হতে দেব না। না না না। আচ্ছা, তোমার এই অন্যায়ের প্রতিবাদ বোঝন কোথায় ছিল যখন তোমার বড় ভাই বোনের সব ত্যাগ তিরীক্ষা ভুলে নিজের মায়ের বাড়িতে সামান্য আশ্রয়টুকু অবধি দিতে পারেনি? কোথায় ছিল তোমার এই আগুন ঠালা তেজ যখন তোমার বোনের বিবাহিত জীবন অন্য একটা পুরুষের জন্য উচ্ছেদে গেছিল? কোথায় ছিলে তুমি? কলেজে প্রেম করছিলে নাকি ঠুলি চোখে চেপে বসেছিলে? প্রতিবাদটা এলো সব থেকে অপ্রত্যাশিত এক নারীর পক্ষ থেকে, সারিকা।
দুহাতে মেহেদি শুকিয়ে গাঢ় কমলা বর্ণ ধারণ করেছে তার। কয়েক পা এগোলো সে। এই বাড়িতে এসে অহেতুক নাটক খাড়া করবে না। যদি মুরুদ থাকে তো বাড়ি গিয়ে রাহাত ভাইয়ের কলারটা ধরে টেনে তার মুখে ঘুষি দাও। আমার ভাইয়ের দিকে চোখ দিতে এলে ছোট মানুষ বলে আর খাতির করব না কিন্তু। কিছু বলতে চাইলেও এর বিপক্ষে বলার মতো আর শব্দ খুঁজে পেল না ইহান। সত্যি তো, তার মায়ের মতো বড় বোনটার জীবনের উপর দিয়ে কালবৈশাখী বয়ে গিয়েছে, অথচ সেই ভাই হয়ে কিছুই করতে পারেনি। তার বয়স, তার অক্ষমতা তাকে আটকে দিয়েছে। একটা কিশোর ছেলের চিৎকার চেঁচামেচি তো কেউ গণনা ধরে না। নিজেকে অসহায় লাগলো তার। হাতের মুঠো শক্ত করে তাই নিচের দিকে তাকিয়ে রইল। যদি ক্ষমতা থাকতো এই মুহূর্তে ইরামকে নিয়ে সে বেরিয়ে যেত বাড়ি থেকে, কিন্তু নিয়ে যাবেইটা বা কোথায়? বাড়িতে তো রাহাতের বউ মিথিলার হুকুম চলে। ছোট ভাইয়ের অন্তদ্বন্দ্ব খেয়াল করে খানিকটা নমনীয় হলো ইরাম। এগিয়ে গিয়ে ইহানের বাহু চেপে ধরে টেনে আকুনায় নিয়ে গেল। অতঃপর ভাইকে কাছে টেনে তার কপালের পাশে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে মৃদু গলায় বলল, আমি একদম ঠিক আছি ভাই, বিশ্বাস কর। ওরা কেউ আমাকে জোর করছে না। আমি যার করছি ভেবে চিন্তে করছি। খালামনের মতো মানুষ দুটো হয় না। ওরা সবাই আমাকে এই বাড়িতে নিজের পরিবারের সদস্যর মতোই মেনে নিয়েছে। রইল বাকি আলাদিন, ওর তো নিজের জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে আমার জন্য। তবুও মানবিকতার খাতিরে ও আমায় গ্রহণ করে নিয়েছে। তুই ভুল বুঝিস না, মাথা ঠান্ডা করে বাসায় যা। আমি পরে তোর সাথে ভালো মতো কথা বলবো, প্রমিস। ইহান একটি দীর্ঘশ্বাস টেনে মাথা ধুলিয়ে সায় জানালো। শরীর থেকে সব রাগ বেরিয়ে গিয়েছে শুধু বড় বোনের আদুরে ছোঁয়ায়। সকলের দিকে, অন্তত বৃতৃষ্ণার দিকে শেষ একবার তাকালেও ইহান আর ঝামেলা করল না। চুপচাপ হনহন করে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে চলে যেতেই একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে ইরাম ঘুরে দাঁড়ালো। সবার উদ্দেশ্যে চেয়ে বলল, আমার ভাইয়ের কাছে আমি খুবই লজ্জিত এবং দুঃখিত। সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যালো এভরিওয়ান, কেমন লাগলো আজকের পর্বটা? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ চ্যানেলে। ধন্যবাদ।